আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। পুঁজিবাজার নিয়ে এনটিভি নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রকিবুর রহমান। আপনারা মার্কেট সম্পর্কে আপনারা জানেন যে মার্কেটের গতিশীলতা বাড়ছে, মার্কেটের ভলিউম বাড়ছে এবং সাথে সাথে বিভিন্ন বড় বড় কোম্পানির শেয়ার যখন বাড়ে, বড় বড় সেক্টরে যে সকল শেয়ার আছে সেগুলি যখন বাড়ায় তখন ইন্ডেক্সও লড়চড় করে, সেটা আপনারা ভালো করে বুঝতে পেরেছেন আমি মনে। তো আমার মনে হয় বাজার একটি ভালো এবং সুষ্ঠুভাবে বাজার এগিয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। সেই প্রেক্ষাপটে আজকে আমরা সব কিছু নিয়ে আলোচনা করবো। আপনারা আমাদের আলোচনায় আপনারা যোগ দিতে পারেন। আশা করি আপনারা আমাদেরকে টেলিফোন করবেন, আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমার সাথে আজকে দুইজন অতিথি আছে। আমি এই দুইজন অতিথিকে প্রথমে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার বাম পাশে আছে ওয়াকার এ চৌধুরী, এমডি এবং সিও, ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। আপনাকে স্বাগত। আর আমার ডান পাশে আছেন এম মাসুর রিয়াজ, ডাক্তার। উনি আপনার সিনিয়র অর্থনীতিবিদ, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের সিনিয়র অর্থনীতিবিদ। আপনাদের দুজনকেই আপনার এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে আপনার ওয়াকার আপনার কাছে আসতে চাই। বর্তমান বাজারটাকে কীভাবে দেখছেন? অনেকে এটা নিয়ে সমালোচনা করছে, অনেক ক্রিটিসিজম হচ্ছে গত এক সপ্তাহ ধরে এটার সতর্ক থাকা, সতর্কীকরণ কথা, খেলাধুলা, এটা অনেকে অনেক বোদ্ধারা অনেক কথাবার্তা বলছেন। অনেকে এটা নিয়ে খুব ভয় ভীতি প্রদর্শন করছেন, ভয় ভীতির মধ্যে আছেন যে এটা আবারও কি বাবেলেন বাস্ট হতে যাচ্ছে কিনা। এইগুলি মিলে টিলে সব কিছু আসলে আপনি কীভাবে দেখছেন? আমি we are very positive on the market এবং মার্কেটে যে আপনার ট্রেডটা বেশ বেড়েছে। আপনার we have seen এবং যদি বলি যে গত বছর থেকে এই বছরে আমি 2017-কে দেখি বিগিনিং অফ আ বুল রান মার্কেট। আপনার গত বছর আমরা শুরু করেছিলাম যে 250 কোটি টাকা দিয়ে ট্রেড ভলিউম ছিল অ্যাভারেজে, টিল একসময় 250 কোটি ছিল, 350 ছিল মার্চ পর্যন্ত। এপ্রিল থেকে বেড়েছে আপনার, তখন আপনার 400 450, আপনার অগাস্টের পরে এটা 700 লেভেলে এসছে এবং পরে আপনার 1-2 মাসে আমরা দেখেছি ওটা 700 থেকে 800। রিসেন্টলি গত 6 সপ্তাহ থেকে 8 সপ্তাহের মধ্যে দেখেছি যে একটা কোয়ান্টাম রাইজ। এটার পেছনে বিভিন্ন কারণ আছে। কারণগুলি হলো যে আপনার যে এসএসসি থেকে, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে যে ধরনের পলিসি রিফর্মগুলি নেওয়া হয়েছে, যে এটার একটা আমরা কিন্তু ফলটা ভোগ করতে দেখতে শুরু করছি। একটা হলো যে রিপোর্টিং, ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার, এই দুটা জিনিস, এবং তারা যে সফটওয়্যার সিস্টেম যে ইম্পোজ করেছে, একটা মনিটরিংটা অনেক বেড়েছে। আমরা দেখেছি সার্ভিলেন্সের কথা বলছি, সার্ভিলেন্সের ব্যাপার বলছি, ক্যাপিটাল মার্কেটের রুল, ইস্যু ম্যানেজমেন্ট রুল বেশ কিছু চেঞ্জ এসছে। এবং আপনার এসএসসি যেখানে আপনার ইস্যু ম্যানেজার অ্যাজ ওয়েল অ্যাজ যারা অডিট ফার্মসগুলোকে সার্ভেলেন্সের মধ্যে নিয়ে এসছেন, এবং দে আর অলসো অ্যাকাউন্টেবল ফর দেয়ার প্রফেশনাল সার্ভিসেস। সো এই জিনিসগুলিকে আপনার আমি বলবো যে, এবং 2010-এর যে 11-তে যে দশের যে বাবল, যেটা আমরা দেখেছি 11-তে ধস হয়েছে, ওই লেভেলে মার্কেট আর এখনকার মার্কেট ডেপথনেসটা অনেক বেড়েছে। আপনি দেখেন তখন কিন্তু 48 বিলিয়ন ছিল যে ক্যাপিটাল মার্কেটের টোটাল মার্কেট ক্যাপ। সো ইট ওয়াজ ওয়ে বিয়ন্ড আপনার, একটু অনেক হাইপড আপ ছিল। মধ্যে মার্কেট পরে 13 বিলিয়নে চলে এসেছিল। এখন এটা অ্যারাউন্ড 42 থেকে 44 বিলিয়নের মধ্যে আছে। বাট আমাদের ইকোনমি তো আপনি দেখেন আগে ছিল $150 বিলিয়ন আমাদের ছিল জিডিপি সাইজ। আমাদের কিন্তু জিডিপি সাইজ কিন্তু এখন এসেছে $250 বিলিয়ন। আমাদের এখানে এই মার্কেটে একটা সবচেয়ে বড় যে আমি ইম্পেরিমেন্ট দেখছি যে হলো যে equity হলো যে $2 বিলিয়ন। বাট কিছু ফ্রেশ ফান্ড আসছে, কিন্তু ফরেন ইনভেস্টমেন্টও আগে থেকে বেড়েছে। ফরেন ইনভেস্টমেন্ট গত বছরের সাথে তুলনা করলে প্রায় 7 গুণ না 10 গুণ বেড়েছে। বাট দ্যাট ইজ হয়তো আপনার হয়তো ইন টার্মস অফ পার্সেন্টেজ বলছেন, বাট ইন টার্মস অফ কোয়ান্টাম গ্রোথ, if I compare with India or Pakistan or Sri Lanka, that is not to এটা এখানের মধ্যে অনেক অপরচুনিটি আছে। কিন্তু আপনার বাংলাদেশ ব্যাংক থেকে যে ধরনের কিছু গাইডলাইন দেওয়া হয়েছিল অন দি এক্সপোজার, ওইটার বেনিফিট আমরা দেখতে পাচ্ছি। এখন কিছু চেঞ্জ এসছে, যার জন্য আপনার কিছু লিকুইডিটি বাজারে এসছে। কিন্তু আর অর্থমন্ত্রী মাননীয় আপনার প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান
যে কিছুদিন আগে যে ওনার যে বক্তব্যগুলি গতকাল মাননীয় অর্থমন্ত্রী একটা বক্তব্য এসছে, দেন দে আর ভেরি পজিটিভ অ্যাবাউট দ্য মার্কেট, এবং আই সি আপনার একটা ভালো গ্রোথ ইন নেক্সট 1-2 বছরের মধ্যে, বাট যেখানের মধ্যে আপনার কিছু পলিসি রিফর্ম এখনো লাগবে, যেটা হলো যে আপনার আমরা দেখতে চাই আমার মনে হয় ওয়াকার, আমরা এটা একটু পরে আসবো। আমি আবার আমাদের সিনিয়র অর্থনীতিবিদদের কাছে ফিরে যাই। আপনি বাংলাদেশের অর্থনীতিকে অনেক কাছে থেকে দেখেছেন, আপনি ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের পক্ষ থেকে এখানে কাজ করছেন, আপনি আমাদের বিভিন্ন বাংলাদেশের গ্রোথ, জিডিপি সব কিছুর সাথে আপনি জড়িত আছেন। এবং আমরা যদি বলি এই মুহূর্তে জিডিপিতে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট মাত্র কন্ট্রিবিউট করে 20%, যেখানে ভারতে 70%, থাইল্যান্ডে 104%। তা বাংলাদেশের টোটাল অর্থনীতির সাথে এবং বর্তমান যে পুঁজিবাজার যে উত্থানটা আপনি দেখছেন বা পুঁজিবাজার দেখছেন, এটার কি আপনি কি এই বিষয়ে আপনি কি বলবেন, বলেন আপনার অভিজ্ঞতা দিয়ে, আপনার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দিয়ে আপনি কি বলেন? আমি শুরু করতে চাই, ওয়াকার ভাই একটা খুব পাওয়ারফুল একটা বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশের ইকোনমির যে গ্রোথটা গত 2 দশকে, সেটা বাংলাদেশকে এখন কোথায় নিয়ে এসছে, এবং পুঁজিবাজারের যে প্রয়োজনীয়তাটা এবং পুঁজিবাজার শক্তিশালী হওয়ার যে প্রয়োজনীয়তাটা, সেটা আমি সেই বৃহত্তর পরিসরের কনটেক্সটে আমি দেখতে চাই। তো বাংলাদেশের যদি আপনি গত 2 দশকের গ্রোথ দেখেন, যে কোনো বেশিরভাগ ডেভেলপিং উন্নয়নশীল দেশগুলো তাদের অ্যাভারেজ গ্রোথের তুলনায় বাংলাদেশের ইকোনমিক গ্রোথ অনেক বেশি শক্তিশালী ছিল। গতকাল অর্থমন্ত্রী বলেছে গত 20 বছরে 6-এর নিচে যায়নি, কখনোই 6-এর নিচে যায়নি, অন্তত গত 1 দশকে তো যায়নি। বিশাল ব্যাপার। জি, এবং খুব স্টেবল একটা রোবাস্ট গ্রোথ মেনটেন করেছে। তো সেখানে অর্থনীতির সাইজ হয়ে গেছে এখন গত 15 বছরে 3 গুণের চেয়ে বেশি। আমাদের এক্সপোর্ট বেড়ে গেছে 3 থেকে 4 গুণের বেশি। প্রাইভেট ইনভেস্টমেন্ট একসময় যেই 20 বছর আগে যেখানে ছিল তার থেকে বহু গুণ বেড়েছে। যদিও এটাকে আমি ওয়াকার ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত, আরও অনেক বাড়তে হবে বাংলাদেশের যে ডেভেলপমেন্ট নিড তার জন্য। এক্সপোর্ট আমরা এখন টার্গেট করছি $54 বিলিয়ন হবে 2021-এর মধ্যে। ইনভেস্টমেন্ট আমরা 34% অফ জিডিপি নিয়ে যেতে চাই, যেখানে 80% হবে প্রাইভেট ইনভেস্টমেন্ট। এখন প্রশ্ন হলো বাংলাদেশের যে রিজার্ভ বেড়েছে $32 বিলিয়ন, তো এখন $32 বিলিয়ন মতো আছে। তো এখন প্রশ্নটা হলো বাংলাদেশের যে আর্থিক খাত, ফাইন্যান্সিয়াল সেক্টর আমরা যেটাকে বলি, সেটা কি এই যে অর্থনীতির গ্রোথ, যে শক্তিশালী গ্রোথ, তার সাথে আনুপাতিক হারে বেড়েছে নাকি? কারণ অর্থনীতির যে এখন যে পর্যায়ে এসেছে, এটাকে সাপোর্ট করার মতো অবস্থায় আর্থিক খাত কি এসেছে নাকি? তো সেখানে আমাদের একটা অবজারভেশন হলো যে বাংলাদেশের আর্থিক খাত, আমরা সবাই জানি এখনো সিংহভাগ তার কন্ট্রিবিউশন আসে ব্যাংকিং সেক্টর থেকে, কিন্তু নন ব্যাংকিং যে এলিমেন্টস আপনার আর্থিক খাতে, পার্টিকুলারলি ক্যাপিটাল মার্কেট এবং ডেট মার্কেট, এটার যে কন্ট্রিবিউশন, সেটা এখনো যা হওয়া উচিত তার চেয়ে অনেক কম আছে। না, আমরা তো ব্যাংকগুলোতে লং টার্ম বিনিয়োগ কোথাও করতে পারি, রাইট, সেটা শর্ট টার্ম বিনিয়োগ করে। ওখানে ইনভেস্টমেন্ট ব্যাংক, পৃথিবীর সব ডেভেলপ কান্ট্রি তো দীর্ঘমেয়াদী ঋণের জন্য তো তাকে পুঁজিবাজারে যেতে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী একটা স্বপ্ন দেখছেন গত 8 জানুয়ারি, যিনি বলেছেন যে আমি একটি শক্তিশালী পুঁজিবাজারে প্রত্যাশা করছি, যে পুঁজিবাজার দীর্ঘমেয়াদী কোন প্রকল্পের জন্য দীর্ঘমেয়াদী ঋণের বন্দোবস্ত করে। অ্যাবসলিউটলি। সো লং ক্রেডিট, আপনার ক্যাপিটাল মার্কেট এবং ডেট মার্কেটের মূল যে কন্ট্রিবিউশনটা হয় যে অর্থনীতির ক্ষেত্রে, সেটা হলো লং টার্ম ফাইন্যান্সিং প্রোভাইড করে, নাম্বার 1। আর ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েশন, যে যারা সেভার্স তাদের থেকে নিয়ে যাদের কাছে মূলধনের চাহিদা আছে তাদের কাছে যে নিয়ে যাওয়ার এই ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েশনটা অনেক বেশি দক্ষতার সহিত করতে পারে ক্যাপিটাল মার্কেট এবং ডেট মার্কেট লং টার্ম ফাইন্যান্সিংয়ের জন্য। কিন্তু আমরা সবাই জানি যে আর্থিক খাতে এখনও ক্যাপিটাল মার্কেটের যে জায়গায় আসার কথা, সেটা এখনও আসতে পারেনি। যদিও ক্যাপিটাল মার্কেটেরও উন্নতি হয়েছে, সেখানে শকসও আছে। 2010-এর যে ক্র্যাশটা, সেটা একটা অবশ্যই শক, আগেও হয়েছে 93 সালে। তো এখন আমি যে মানে ম্যাক্রো কনটেক্সট থেকে আসছি, সেখানে যে বাংলাদেশের এই গ্রোথ স্টোরি সাপোর্ট করার জন্য, এই গ্রোথ পারফরমেন্স সাপোর্ট করার জন্য ফাইন্যান্সিয়াল সেক্টরকে আরও বড় হতে হবে, আরও শক্তিশালী হতে হবে। এবং তার মধ্যে একটা বড় এক্সপেকটেশন হচ্ছে যে ক্যাপিটাল মার্কেট, অনেক পুঁজিবাজার যেটা আপনি বলছিলেন, সেটাকে আরও অনেক তার যে আয়তন, তার যে আকার, সেটা অনেক বাড়তে হবে, তাকে আরও বেশি শক্তিশালী হতে হবে। তো সেই পার্সপেক্টিভ থেকে ক্যাপিটাল মার্কেটের যে গ্রোথ, আপনার থেকে যেটা আমি একটু আগেই শুনছিলাম যে ভলিউম বেড়ে গেছে গত কয়েক মাসে অনেক বেশি, সেটা তো একটি আশাপ্রদ খবর। ইন্ডেক্স বেড়েছে, সেটাও আশাপ্রদ, কিন্তু দেখতে হবে যে কেন বাড়ছে।
বাড়ার কারণগুলো কিন্তু বাজার ভিত্তিক হতে হবে এবং সেখানে আমাদের অবজারভেশনে কয়েকটা জিনিস উঠে এসেছে। সেটা ক্যাপিটাল মার্কেটের জন্য ভালো, কিন্তু সেটার অ্যাডভান্টেজ নিতে গেলে যে পলিসি ইস্যুসগুলো অ্যান্ড সার্ভেইলেন্স মেজারগুলো সেগুলোও আনুপাতিকভাবে শক্তিশালী হতে হবে। একটা রিজন যে কারণে ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগকারীরা আবার অনেক বেশি আসছেন সেটা হলো আপনারা জানেন যে ব্যাংকিং সেক্টরে এই মুহূর্তে রিটার্ন কমে গেছে, ইন্টারেস্টটা আস্তে আস্তে ধীরে ধীরে নেমে আসে। এই মুহূর্তে অ্যাভারেজ ইন্টারেস্ট রেট অ্যাবাউট 5.6 থেকে 6%-এর মতো। তো সেখানে ক্যাপিটাল মার্কেট থেকে হায়ার রিটার্ন যদি সম্ভব হয়, বিনিয়োগকারীরা অনেকেই আশা করছে যে তারা সেখানে যাবেন। এর সাথে আরেকটা বিষয় আছে যে গত বছর কিন্তু ইনভেস্টমেন্ট, প্রাইভেট ইনভেস্টমেন্ট কিছুটা কমে গেছে। এফডিআই আপনি বলেছেন বেড়েছে, সেগুলো কি খাতে বেড়েছে সেগুলো দেখার বিষয়, এবং সেগুলো কি প্রোডাক্টিভ সেক্টর যেগুলো বাংলাদেশের যে জব ক্রিয়েশন ডেভেলপমেন্ট নিড সেখানে এসছে নাকি সেটা একটু দেখার বিষয় আছে। কিন্তু ইনভেস্টমেন্টও একটু কমেছে। সেখানে যে ইনভেস্টররা যে অ্যাডিশনাল সেভিংস তাদের হাতে আছে সেটার উপর তারা রিটার্ন কোত্থেকে পেতে পারে, অবভিয়াসলি ক্যাপিটাল মার্কেট সেটার একটা বড় সোর্স। তো ক্যাপিটাল মার্কেটের উপর যদি আস্থা থাকে তাহলে কিন্তু বিনিয়োগকারীরা আসবেই। আমি বিশ্বাস করতে চাই এবং আমি আশাবাদী যে আস্তে আস্তে হয়তো আস্থা ফেরত আসছে। সে কারণেই আমরা দেখছি যে অনেক বেশি বিনিয়োগকারী ক্যাপিটাল মার্কেটে গত কয়েক মাসে ফেরত এসেছে। রিয়াজ ভাই, আমি আপনার কাছে ফিরে আসবো। ওয়াকার, Just to link it up- আমি প্রশ্নটা আপনার কাছে নিয়ে আসছি। রিয়াজ ভাই যে কথা বলছেন যে ওনার দৃষ্টিতে মনে হচ্ছে যে বিনিয়োগকারীদের আস্থা আপনার হয়তো পুঁজিবাজারের উপর ফিরে আসছে, যেহেতু পুঁজিবাজার একটু বাড়ছে, ইন্ডেক্স বাড়ছে, ভলিউম বাড়ছে, সব কিছু বাড়ছে। বাট এই পুঁজিবাজারটা কাদের জন্য? কারা এখানে পুঁজিটা বিনিয়োগ করবেন? আমরা কি 2010-এ যদি আমরা তাকাই বা 96-এ যদি আমরা তাকাই, সেই সকল বিনিয়োগকারী যারা কিছুই বুঝেন না, যারা কোনো হুজুগে গুজুবে যারা বিনিয়োগ করেন, যারা কোনো অ্যানালাইসিস করার ক্ষমতা নাই, যারা বইয়ের স্বর্ণ বন্ধক দিয়ে টাকা নিয়ে আসছেন, যারা জমি জমা বন্ধক নিয়ে টাকা নিয়ে আসছেন, যারা তার দুলাভাই রিমিটেন্সে কষ্টার্জিত টাকা নিয়ে এখানে ইনভেস্ট করেছেন, এবং যারা বিভিন্নভাবে লোন নিয়ে এখানে করেছেন, তাদের কি এখানে আসা উচিত? খুব প্রাসঙ্গিক প্রশ্ন এটা। আমাদের দেশে যে কোনো ইমার্জিং মার্কেটের সঙ্গে আমাদের একটা হলো যে মেইনলি রিটেল ইনভেস্টর 77% এখনও কিন্তু রিটেল, অ্যান্ড কর্পোরেট ইনভেস্টমেন্ট ইজ অনলি হার্ডলি 23%। কিন্তু এটা একটা ব্যবসা, কিন্তু এটা এবং এখানে এই পুঁজি বিনিয়োগ করার আগে আমার একটা থাকবে যে হাম্বল সাজেশন থাকবে যে বুঝে শুনে বিনিয়োগ করাটা, এটা তো একটা জ্ঞান নির্ভর এক্স্যাক্টলি। investment। এবং আমার মনে হয় যে এখন যে ফাইন্যান্সিয়াল লিটারেসি অ্যাক্ট যে নতুন একটা যে একটা প্রজেক্ট এসএসসি হাতে নিয়েছে, এটা একটা সময়োপযোগী প্রজেক্ট, এবং এটার আমরা বেনিফিট দেখব। কিন্তু এর জন্য আপনার এই ধরনের একটা সাধারণ বিনিয়োগকারীদের জন্য আমার মনে হয় যে বেস্ট লাইন অফ ইনভেস্টমেন্ট শুড বি ইনভেস্টিং ইনটু মিউচুয়াল ফান্ডস। I know there have been a lot of negativity on the mutual fund sector, but আপনি চিন্তা করে দেখেন যে প্রফেশনাল মিউচুয়াল ফান্ড এভরিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড ইজ বেসিক্যালি সামষ্টিক weighted average of all the money market, capital market, listed, unlisted securities. এবং এখানে প্রফেশনাল ফান্ড ম্যানেজার যারা ইনভেস্ট করে এখানে, দে আর ব্যাকড বাই ভ্যালু রিসার্চ। না, আমি আপনার সাথে একমত। আপনাকে আমি একটু সহযোগিতা করতে চাই। পৃথিবীর সব দেশে জি, যারা রিটেল ইনভেস্টার, যারা ছোটোখাটো ইনভেস্টার, তারা কিন্তু সরাসরি কেউ বিনিয়োগ করেন না। আইদার মিউচুয়াল ফান্ডে করতেছেন অথবা কোনো ইনভেস্ট কোম্পানিতে তারা টাকাটা দিয়ে। কিন্তু একটা জিনিস যেটা হলো যে এই যে আমাদের 2010-এর একটা বড় ক্যান্সার ছিল যে মার্জিন, জি, যেটা আমরা এখনো ক্যারি করছি নেগেটিভ ইকুইটি হিসাবে। তো সেগুলিতে আপনার এবং এখানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের একটা কিন্তু দায়িত্ব আছে। কিন্তু আমি ইটস রিয়েলি আমার কাছে যেটা বোধগম্য হয় না, যেমন একটা আপনার যে কোনো একটা ব্যাংকে কোনো লোন নেওয়ার সময় যে ধরনের আপনার কেপিআই করা হয়, যে ধরনের কোয়েশ্চেনিয়ার বা যেগুলি আছে, সেই জিনিসগুলি আনফর্চুনেটলি যখন মার্জিন লোন দেওয়া হয়, আমি 10 টাকা কেউ ইনভেস্ট করেছি তাকে আমি 15 টাকা দিচ্ছি। আমরা এখানে কিন্তু এটা কোনো বেসিস থাকতো না। গতবার তো জি, আপনি ঠিকই ধরতে পেরেছেন। সবচেয়ে জঘন্য যেটা ছিল, আপনি দিয়েছেন 1 লাখ টাকা, আপনাকে দিয়ে দিয়েছে 3 লাখ টাকা অথবা 10 লাখ টাকা। আর সবচেয়ে বড় কথা এটা না, শেয়ারের দাম যখন বাড়ছে তখন আপনার পারচেজ পাওয়ার বেড়ে গেছে। শেয়ারের দাম বাড়ছে, পারচেজ পাওয়ার বেড়ে গেছে, which is আপনার, and the interest rate is also quite alarming, Yes. 20%. So এইটা কিন্তু বিনিয়োগকারীকে বোঝানো উচিত। এই ফাইন্যান্সিয়াল লিটারেসি অ্যাক্ট, এই প্রোগ্রামটা এখন তো 0.50 বেশি আপনি লোন নিতেও পারবেন না। It's not about 0.5. It's about the ability to repay the loan. That's the main KPI thing কিন্তু। আর আমি আরেকটু রিলেট করতে যাচ্ছি অন্য একটা ব্যাপারে, যেটা যে মাশরুর যেটা বলছিল যে বাংলাদেশের ইকোনমিক ডেভেলপমেন্ট।
আমাদের we have a very good storyline for last 20 years 6% and above, বাট এখন যে আমাদের যে প্রেজেন্ট গভর্নমেন্টের যে একটা ভিশন যে আপলিফটিং টু 7 to 8% or 10%, এই স্বপ্নটাকে হরাইজনটাকে আরেকটু বাড়ানো, এইটার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্টগুলি লাগবে বোথ অ্যাট পাবলিক সেক্টর অ্যান্ড প্রাইভেট সেক্টরে, সেখানে কিন্তু আমরা কিন্তু এখানে দেখছি কিন্তু আমাদের যে বাজারে দেখছি যে, কারেক্ট মি ইফ আই এম রং, যেটা হলো যে ইটস মোর অফ আ debt oriented, এবং আমরা উই আর লুকিং ফর ফরেন ইনভেস্টার্স টু কাম ইন অ্যান্ড ইনভেস্ট ইনটু আওয়ার মার্কেট। সেখানে কিন্তু ক্যাপিটাল মার্কেট একটা হ্যাজ গট আ বিগ রোল টু প্লে। আমাদের দেখছি এখন অনলি একুইটি মার্কেট, এটার সঙ্গে কিন্তু একটা ডেট মার্কেট আপনার হওয়া এখন একান্ত বাঞ্ছনীয়। উই টক অ্যাবাউট ডেরিভেটিভ আসার মতো আমাদের বন্ড মার্কেট আমরা কিন্তু এখনই চালু করতে পারি, কিন্তু এটা ডেরিভেটিভ আগে আমার মনে হয় ফিউচার মার্কেট ডেরিভেটিভ ওটা আপনার আসতে একটু সময় লাগবে। আপনার মাধ্যমে বলছি, আপনিও একটা পলিসি মেকার, আমার মনে হয় ইটস হাই টাইম দ্যাট উই শুড হ্যাভ আ বন্ড মার্কেট। একটা যদি আপনার দেখেন একটা পদ্মা ব্রিজ যদি হয়ে যায়, আসার পর এটা আমরা দেখবো যে ইকোনমিতে জিডিপিতে কিন্তু 1% গ্রোথ হবে। কিন্তু আপনার একটা 4 লেন একটা লং হাইওয়ে যদি হয় বিটুইন ঢাকা অ্যান্ড চিটাগং, উইল সি হাউ দ্য ইকোনমিতে একটা চেঞ্জ আসবে, পজিটিভ চেঞ্জ ইন নেক্সট 5 years টাইম। সো এই আপনার আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতে আপনার জিডিপি আমাদের থেকে এখনও আপনার 2-3 টাইমস বেশি, সেখানে ওদের জিডিপির 65% হচ্ছে ক্যাপিটাল মার্কেট। আপনি আপনার ইফ ইউ লুক ইনটু হংকং আর সিঙ্গাপুর, 2 times ইয়েতে, সেখানে আমাদের অনলি 20% অফ আর জিডিপি। সেখানে কিন্তু ক্যাপিটাল মার্কেটের রোল হ্যাজ গট আ রোল টু প্লে, এবং এখানে পলিসি মেকারদের সঙ্গে বসে একটা পলিসি লং টার্ম, শর্ট টার্ম অ্যান্ড মিড টার্ম অ্যান্ড লং টার্ম একটা ফ্রেমওয়ার্ক করা উচিত। জি, আপনার কাছে আমি আবার ফিরে আসবো মাসুদ রিয়াজ ভাই। আপনার অর্থনীতিবিদ, অন্তত আপনি ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের আপনার গ্রুপের সাথে আপনি আছেন এবং বাংলাদেশকে আপনি অনেক কাছের থেকে দেখেছেন, বাংলাদেশের অর্থনীতি বিভিন্ন প্রক্রিয়ার সাথে আপনি জড়িত আছেন। 2010 বা 12, 13, 14, 15, 16 প্রত্যেকটা ইকোনমি ইন্ডিকেটরের সাথে আপনি জড়িত আছেন। আপনার কি মনে হয় না যে এই সরকারের হাতে, যে আমরা বারবার বলি যে একটা পুঁজিবাজারকে যদি শক্তিশালী করতে হয় তাহলে সরকারের পার্টিসিপেশন প্রয়োজন, যে সরকারের হাতে যে শেয়ারগুলি আছে সেই শেয়ারগুলির একটি অংশ আমরা পুঁজিবাজারে ছাড়ার জন্য 2010 আমরা রিকোয়েস্ট করেছিলাম, এবং মাননীয় প্রধানমন্ত্রী 26টা কোম্পানিকে লিস্টিং করার জন্য উনি অর্ডার দিয়েছিলেন, মাননীয় অর্থনীতি সেটা কার্যকর করার ওয়াদা করেছেন, কিন্তু আজ পর্যন্ত সেটা হয়নি। আমাদের এখানে কারণটা কি? আমাদের এখানে আপনি কি একজন অর্থনীতিবিদ হচ্ছে, পৃথিবীর কোনো দেশে কি হোটেল মোটেলের সরকার কি হোটেল মোটেল এয়ারপোর্ট এগুলি করে ব্যবসা করে? এটা কি সরকারের কাজ এগুলি নিয়ে থাকা? এটা কিছু জায়গায় থাকলেও এটা কমে যাচ্ছে সব জায়গাতে। জি, ইভেন আমি তো ইন্ডিয়ার দিকে তাকিয়ে আছি। ইন্ডিয়া 10%, আমি 26টা কোম্পানির নাম বলতে পারবো যেটা আমার সাথে আছে, তাদের প্রথম ছিল 10%, সেবি এবার আইন করে দিচ্ছে 3 বছরের মধ্যে, এটা অলরেডি 3 বছর হয়ে গেছে, 25% চলে আসছে অটোমেটিক্যালি। বড় বড় কোম্পানি, কোল ইন্ডিয়া থেকে আরম্ভ করে বড় বড় কোম্পানি হাজার হাজার কোটি টাকা ইন্ডিয়া রেজ করেছে, এবং ওই টাকা দিয়ে তারা দারিদ্র্য বিমোচন, তারপর হেলথ সেক্টর, শিক্ষা সেক্টর, ওইসব জায়গায় তারা ব্যয় করছে। আমাদের এখানে সমস্যাটা কি? জি, পৃথিবী জুড়েই আপনি পৃথিবীর যে গত কয়েক দশকের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সেটা সময়ে সাপেক্ষে কোথাও স্লো ডাউন হয়েছে, কোথাও হয়তো ইনক্রিজ করেছে। 2008-9 আগ পর্যন্ত পুরো পৃথিবী একটি সমৃদ্ধির মধ্যে দিয়েই গেছে। 2008-9 থেকে আমরা একটা গ্লোবাল যে রিসেশন সেটা দেখছি। কিন্তু এই যদি আপনারা উন্নত দেশগুলো এবং মধ্যমায়ের দেশগুলোর যে সেখান থেকে যে লেসন্সগুলো উঠে এসছে তাদের অর্থনৈতিক উন্নয়নের, সেখান থেকে দেখা যায় দুটো ব্যাপার। আপনি যে ইস্যুটা বললেন, এই যে সরকারের মালিকানা ব্যবসা বাণিজ্যে এই ধরনের, এটার কিন্তু দুটা ট্রেন্ড দেখা যাচ্ছে। একটা হলো সরকারের মালিকানা এবং কন্ট্রোল, দুটো ব্যাপার। তো কন্ট্রোলের দিক থেকে দেখা যাচ্ছে যে ডিরেগুলেশন, সেটা খুবই কাজে দিয়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বেসরকারি খাতের বিনিয়োগ এবং বাণিজ্য, ট্রেড, এই দুটোকে বৃদ্ধি করার জন্য। সেই ডিরেগুলেশনের মাধ্যমে সরকারের যে কন্ট্রোল, ইকোনমিক কন্ট্রোল, সেখান থেকে অবভিয়াসলি রেগুলেটরের রোলে তো সরকার থাকবে, এটাই খুব স্বাভাবিক। কিন্তু রেগুলেশন কোন পার্সপেক্টিভ থেকে করা হচ্ছে? আপনি কি কন্ট্রোল পার্সপেক্টিভ থেকে করছেন নাকি ফ্যাসিলিটেশন পার্সপেক্টিভ থেকে করছেন? সেই ফ্যাসিলিটেশন বা ফ্যাসিলিটেটিভ কন্ট্রোল, সেটা কি প্রুডেন্সিয়াল রেগুলেশন বলে। ডিরেগুলেশনের মাধ্যমে আস্তে আস্তে সরকারের যে ইকোনমিক কন্ট্রোল সেটা কমিয়ে প্রুডেন্সিয়াল কন্ট্রোলে যাওয়া হয়েছে। আর এর সাথে আরেকটা ট্রেন্ড দেখা যেটা গেছে, সেটা হলো ডিসইনভেস্টমেন্ট। ডিসইনভেস্টমেন্ট হচ্ছে এক্স্যাক্টলি আপনি যে ইস্যুটা বলেছেন রাকিব ভাই, শুধুমাত্র ক্যাপিটাল মার্কেট সংক্রান্তই না, ওভারঅল সরকারের পার্টিসিপেশন ইন বিজনেস অ্যান্ড ট্রেড,
সেটা থেকে সরকারকে আস্তে আস্তে বিভিন্ন দেশে সরকার বেরিয়ে গেছে, কিছু দেশে এখনো আছে, কিন্তু ওভারঅল ট্রেন্ডটা হচ্ছে ইটস ডিক্লাইনিং। মানে পৃথিবীর বিভিন্ন দেশের সরকারগুলো, উন্নত দেশে তো আছেই, উন্নয়নশীল দেশ থেকেও এটা বেরিয়ে যাচ্ছে। সেইভাবে বাংলাদেশেও এখনো অনেক স্টেট ওন এন্টারপ্রাইজ রয়েছে। ভাই, আপনি অর্থনীতিবিদ, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আমি নিজে প্রশ্নটা আপনাকে করছি। সরকার সঞ্চয়পত্র বিক্রি করে, ব্যাংক থেকে লোন নিয়ে যে প্রজেক্টগুলি করে, আলটিমেটলি কি সরকারকে সুদ দিতে হয় না, ইন্টারেস্ট পে করতে হয়? এবং গত বাজেটে দেখা গেছে যে বেতন ভাতার পরে যে টাকাটা সরকারকে সবসময় রাখতে হয়, যেটা সরকার দিতে হবে বাধ্য, তারপরে সেকেন্ড আসছে আপনার হাইস্ট পেমেন্ট হলো, বাজেটে হলো আপনার ইন্টারেস্টে। তো সরকার যদি এগুলিকে যদি আমি 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 অর্থমন্ত্রীর সাথে একমত। মাননীয় অর্থমন্ত্রী যে স্বপ্ন দেখছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখছেন, অ্যাকচুয়ালি উনি ঠিকই বলেছেন যে দীর্ঘমেয়াদী প্রকল্পের জন্য যে অর্থের প্রয়োজন সেটা পুঁজিবাজার থেকে নিতে হবে, আলটিমেটলি নিতে হবে। অবশ্যই এটা যতটা বেশি আপনি প্রাইভেট সেক্টর থেকে নিতে পারবেন, পার্টিকুলারলি এই সেভার্স থেকে নিতে পারবেন, সেভার্সের থেকে, ততটা ভালো। কারণ সরকারকে তো সোশ্যাল সার্ভিস দিতে হচ্ছে, হেলথ, এডুকেশন, যেটা জাতির মেরুদণ্ড। এডুকেশন, হেলথ ছাড়া আপনি প্রোডাক্টিভ পপুলেশন মেনটেন করতে পারবেন না। সামাজিক নিরাপত্তা বেষ্টনী, কত কিছু আছে, বয়স্ক ভাতা, অবুক ভাতা। জি, সুতরাং যেখানে প্রাইভেট সেক্টর বা পুঁজিবাজার, আমি পুঁজিবাজারকেও মানে বাজার ভিত্তিক ইনভেস্টমেন্ট যেটা বলছি, যেখানেই বাজার বা মার্কেট বেসড ইনভেস্টমেন্ট আনা যাবে, সরকারকে অবশ্যই সেখানে অনেক বেশি সচেতন হতে হবে, সেটা কত দ্রুত এবং কতটা দক্ষতার সাথে নিয়ে আসতে পারে। এবং পুঁজিবাজারেও তাই, আপনি পুঁজিবাজারকে আরো শক্তিশালী করার জন্য সরকারের তো পলিসি রোল খুব ইম্পর্টেন্ট, এবং সেখানে একটা পলিসি ডিসিশন হতে পারে যে সরকার, আপনি যে ইস্যুটা বললেন রাকিব ভাই, সেটা হলো যে সরকারি যে ওনারশিপ এখনো রয়ে গেছে, স্টেট ওন এন্টারপ্রাইজ, আসলে এটা একটা বিশাল অনেক ফান্ডামেন্টাল একটা ডিবেট আছে এটা নিয়ে, যে সরকারি স্টেট ওন এন্টারপ্রাইজ কতটা থাকা উচিত এবং সরকারের মালিকানা। কারণ দেখা যাচ্ছে যে বেশিরভাগ স্টেট ওন এন্টারপ্রাইজই কোনো প্রফিটেবল না, তো সেখানে পেছনে জবাব দিতে নাই, তো ওখানে জবাব দিতে নাই। সরকারি যে কোনো প্রতিষ্ঠানে আপনি দেখেন কতদিন পর তো সিক হয়ে যায়। এটা তো প্রথম থেকে ভালো চলে, করার পর আস্তে আস্তে সিক হয়ে যায়, কারণ জবাব দিতে নাই। এটার বুকস অ্যাকাউন্ট থেকে আরম্ভ করে কোনো কিছু তো কোনো জবাব দিতে নাই। অ্যাকাউন্টেবিলিটি, প্রফিটেবিলিটি, প্রফিট ইনসেন্টিভ, এগুলো কিন্তু সবই প্রাইভেট সেক্টরে যখন ব্যবসাটা পরিচালিত হয় সেটা সবসময় বেশি থাকে, এবং সে কারণেই পৃথিবী জুড়ে ট্রেন্ড হচ্ছে ডিসইনভেস্টমেন্ট, সরকারি যে মালিকানা, সে ব্যবসা বাণিজ্য সেগুলো কমিয়ে আনা। তো সেই হিসেবে বাংলাদেশেও এটা সময় এসেছে এটি পর্যালোচনা করার, যে সরকারের যে মালিকানা রয়ে গেছে বিভিন্ন স্টেট ওন এন্টারপ্রাইজে, সেগুলোকে কিভাবে এবং কতটা তাড়াতাড়ি এবং কতটা দক্ষতার সাথে বেসরকারি খাতে আস্তে আস্তে ট্রান্সফার। ইভেন আমি মালয়েশিয়াতে বলতে পারি যে আমরা মালয়েশিয়া ট্যুর করেছি, 90% শেয়ার ছেড়ে দিয়েছে, কিন্তু ম্যানেজমেন্ট সরকারের হাতে আছে, কেউ তো আসে না। ইভেন ইন্ডিয়াতে আপনার টাটা বিড়ালা 6% শেয়ার হোল্ড করে, কেউ তো তাদেরকে ওইখান থেকে রিমুভ করে না। তো এটা তো একটা জাস্ট এটা আপনার এটা মানসিক ব্যাপার। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে এই মুহূর্তে যেটা আপনার সঙ্গে সুর ধরে বলছি, কিছুক্ষণ আগে আপনি বলেছেন যে ভালো শেয়ার আমাদের এখনই আনা দরকার। আপনি যদি দেখেন পুঁজিবাজার অনলি আপনার 18% অফ আওয়ার জিডিপি। এখনও যদি আপনার বাইরের কোম্পানিগুলি বাদ দেন, আপনার লার্জ অ্যান্ড মিড ক্যাপ কোম্পানির মধ্যে নট ইভেন 2% ইজ রেজিস্টার্ড ইনটু দি ক্যাপিটাল মার্কেট। সো এদেরকে আনতে হবে, কিন্তু এই স্টোরি লাইন এর জন্য যেটা হলো যে কিছু পলিসি রিফর্ম দরকার, আরও ক্যারেট নিয়ে আসা উচিত। আমরা দেখি যে টেলিকম ইন্ডাস্ট্রিতে অনলি আপনার গ্রামীণ ফোন, উইচ ইজ 17% অফ দ্য মার্কেট ক্যাপ। রবি আমরা শুনছি রবি আসবে। মনে আছে 2009-তে রাজু ভাই যখন টেলিকমিউনিকেশন মিনিস্টার ছিল, উনি টেলিটকের 10% শেয়ার ছেড়ে দেওয়ার আমার সাথে বৈঠকের পর ঘোষণা দিয়েছিলেন, তাও আজও বাস্তবায়িত হয়। এবং আপনার যে গভর্নমেন্ট যে এসওভিস আছে, ওই শেয়ারগুলি এখনই অফলোড করার সময়। বাট এখানে একটা জিনিস করা উচিত এর সঙ্গে সঙ্গে, যেটা হলো যে পলিসি রিফর্মের মধ্যে একটা ইউনিফর্মিটি থাকা উচিত। যেমন আপনার তিতাস গ্যাসের ক্ষেত্রে আমরা গত বছর দেড়েক আগে শুনেছি, যেটা দেখেছি, হঠাৎ করে আপনার বাপেক্স বললো যে সুপার রেগুলেটরি পাওয়ার সেখানে চলে আসলো। এই ধরনের জিনিস করার আগে আপনার বিভিন্ন রেগুলেটরের সঙ্গে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, আপনার তারপর ডিএসসি, সিএসসি, ব্রোকার্স অ্যাসোসিয়েশন, কারণ আমরা তো এটাতে সমন্বয় থাকতে হবে, একটা সমন্বয় থাকতে হবে। কিছুদিন আগে দেখেছি আপনার ইন্স্যুরেন্স রেগুলেটর ইডরা একটা ইন্স্যুরেন্স কোম্পানির লাইসেন্স ক্যান্সেল করে দিয়েছে, লিস্টেড। উনি চিন্তা করলেন না হাজার হাজার শেয়ার হোল্ডারদের কি হবে। তো এখন একটা সমন্বয়ের দরকার আছে। আমি কিছু আগে আপনার এই প্রোগ্রামে বলেছিলাম যে বিভিন্ন রেগুলেটরদের সঙ্গে, তারপর আপনার যারা স্টেক হোল্ডার, তাদের সঙ্গে একটা
একটা কোয়ার্টারলি রিভিউর মিটিং হওয়া উচিত, যেখান থেকে আপনার পলিসি রিফর্মগুলো আসা উচিত। এর সঙ্গে এখন দরকার যে বিদেশি যে কোম্পানিগুলি আছে, আপনার লিভার ব্রাদার্স আছে, আপনার স্ট্যান্ডার্ড চার্টার আছে, আরও বড় বড় যেসব কোম্পানি আছে, ওদেরকে নিয়ে আসা উচিত। ওদের দে হ্যাভ টু, আর ওরা সব প্রফিট নিয়ে বাইরে চলে যাচ্ছে। দে শুড অলসো গেট লিস্টেড ইন্টু দি মার্কেট। এবং আমাদের মার্কেট একটা সবচেয়ে বড় হিন্ড্রেন্স হলো যে ল্যাক অফ গুড স্ক্রিপ্ট এবং সাইজ অফ দ্য স্ক্রিপ্ট। এইগুলি এবং ডেপনেসটা দরকার কিন্তু। এবং এইটার সঙ্গে এইটা যতক্ষণ পর্যন্ত না আসে না, আমরা কিন্তু প্যারাডক্স অফ গ্রোথটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু। এবং আমাদের বুঝতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখছেন যে বাংলাদেশের জিডিপি হবে 10%, এবং আমাদের ইনভেস্টমেন্ট বাড়বে, অপরচুনিটি বাড়বে, গ্রোথ বাড়বে। আমরা মিডল ইনকাম কান্ট্রি, আমরা 21 সালের মধ্যে 2041 মধ্যে আমরা চলে যাব ডেভেলপ কান্ট্রি স্ট্যাটাস। ওগুলির জন্য কিন্তু এই স্বপ্নের জন্য এই স্বপ্নের সিঁড়িতে ওঠার জন্য we need capital market reforms. জি, আমি আপনার কাছে আসবো। একজন দর্শক, প্রিয় দর্শক, আপনি নামটি বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, এই যে আসসালামু আলাইকুম জি, সবাইকে। জি, আসসালামু আলাইকুম। আমি পাপলু আশা বলছি চট্টগ্রাম থেকে। জি, বলেন ভাইয়া। আমি তো জাপান থেকে আসার পর এখানে ইনভেস্ট করছিলাম 2010 সালে রোড শো করার পর। তো জিয়াউল হক খন্দকার সাহেব তখন এসএসসি চেয়ারম্যান ছিলেন। তো ওনার যে সমস্ত নীতিমালা জীবন এবং অর্থমন্ত্রী মশিউর রহমানের যে নীতিমালা, অর্থ মুদ্রা নীতিমালা, এগুলির ফলে ইনজেক্ট করার পরে আমাদের যে পুঁজিশূন্য হয়ে আমরা বাড়ি ঘর বিক্রি করে এখন পথে আছি গেলাম। আমরা প্রণোদনার কিছু ছিটাফুটা প্রণোদনা পেলাম না। তো এখন প্রণোদনা পাওয়ার ব্যবস্থা কি? আমাদের কোনো ওয়ে আছে না? আসলে আপনি যে প্রিয় দর্শক, আরেকজন আছেন, কাইন্ডলি আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আমি খুলনা থেকে বলছিলাম আর কি। জি, বলেন ভাই। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের যে সেটেলমেন্ট সিস্টেমটা, হ্যাঁ, এটা কি কমায় আনার কোনো চিন্তা ভাবনা আছে কিনা আপনাদের? যেমন আমরা একটা শেয়ার বাই করে 3 দিন লাগে আমাদের সেল করতে। হ্যাঁ, এটা আপনাকে বলতে পারি যে আমাদের এটা 48 আওয়ার্সের মধ্যে বোধহয় আপনার কমায় আনার যে সম্ভাবনা আছে। এটা চেষ্টা করা হচ্ছে। ব্যাংক সিস্টেমগুলি যখন আরও ডেভেলপ করে যাবে, তখন আপনার এটা অটোমেটিক্যালি আমাদের সেটেলমেন্টের সময় অনেক কমে যাবে। আর আমার আগের ভাই যে প্রশ্নটা করেছেন, তিনি তো প্রণোদনার কথা বলেছেন। সরকার তো অনেক প্রণোদনা দিয়েছে আমার মনে হয়। আমরা এই আলোচনায় আমরা অন্য আলোচনায় চলে আসি। রিয়াজ ভাই, যে আপনি তো নিজেই বলেছেন যে বাংলাদেশের অর্থনীতিকে আপনি অনেক কাছে থেকে দেখছেন এবং এটার ভবিষ্যৎ আপনি দেখছেন এটা অনেক বড় হচ্ছে। তো এই বড় হওয়ার পিছনে পুঁজিবাজারকে তো শক্তিশালী হতে হবে, যেটা মাননীয় অর্থমন্ত্রী বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, আমরাও বলছি। তো এখানে আপনি কীভাবে এটাকে করতে? আমাদের ক্যাপিটাল মার্কেটে দেখা যাচ্ছে অনেকগুলি জাঙ্ক শেয়ার আছে। আমি বলি জেড ক্যাটাগরি শেয়ার বলা হয় এদেরকে। এরা মনে করেন গত 5-6 বছর এরা কোনো ডিভিডেন্ড দেয় না, এদের ইপিএস শূন্য, এদের ন্যাপ শূন্য, সব কিছু মিলে। কিন্তু এগুলি আবার লড়াচড়া হয়, আবার এগুলির দাম বাড়ে এদের সাথে। এগুলি সম্বন্ধে আমরা কী ধরনের পদক্ষেপ এখানে মনিটরিং করা হচ্ছে, সার্ভেলেন্স করা হচ্ছে? কেউ এটার সাথে জড়িত হয়ে এটাকে বাবেল করছে কিনা, কিন্তু এগুলিকে কী করা যায়? রাকিব ভাই, পুঁজিবাজারের শক্তিশালীকরণের সাথে যেভাবে পুঁজিবাজার সংক্রান্ত যে পলিসিজ আছে গভর্নমেন্টের বা রেগুলেটরি ইস্যুজ আছে, সেগুলো যেভাবে শক্তিশালী করতে হয়, এর বাইরে অনেকগুলো আরও ব্যাপার আছে যেগুলো পুঁজিবাজারের বাইরে হয় কোম্পানি লেভেলে বা ফার্ম লেভেলে, কিন্তু সেটার একটা বড় ইম্প্যাক্ট থাকে। এই যে পুঁজিবাজারে কোম্পানিগুলোর পজিশন কী হবে, বিহেভিয়ার কীরকম হবে। যেমন আপনি বললেন তারা অনেক বছর ধরে ডিভিডেন্ডই দেয় না, সো মেবি তারা একেবারে তাদের যে বেসিক কোনো পারফরমেন্স নাই। এবং এই পুঁজিবাজারের সাথে সম্পর্কযুক্ত একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু কিন্তু কর্পোরেট সুশাসন, কর্পোরেট গভর্নেন্স। সো এখন এই যে ফার্ম লেভেল, আপনি যে কোম্পানির কথা বলেছেন যাদের বিহেভিয়ার খুব মানে পজিটিভ, আপনি মাসুদ ভাই, হ্যাঁ, এখন আপনার সাথে আমি একটা ছোট্ট জিনিস আলোচনা করতে পারি, যেটা আমি নিজেও এই কথাগুলো বলে আসছি, খুব ভালোই হয়েছে আপনি বলছেন যে কোম্পানিগুলি সুশাসন প্রতিষ্ঠা করা দরকার, গুড গভর্নেন্স করা দরকার। কিন্তু আমরা 2096 আমরা কি দেখেছি? যখনই শেয়ারের দাম বাড়ছে, কোম্পানি শেয়ার বিক্রি করে দিছে। 2009-10 কি দেখেছি? যখনই শেয়ারের দাম বাড়ে, ওনারা শেয়ার বিক্রি করে দেয়। তার জন্য বাধ্য হয়ে 2012-তে আইন করা হয়েছে যে কোম্পানিতে ডাইরেক্টর থাকতে হলে আপনাকে 2% শেয়ার হোল্ড করতে হবে, অথবা সম্মিলিতভাবে 30% শেয়ার হোল্ড করতে হবে। আবার আরেকটা প্রবণতা আমরা কিছুদিন দেখতাম, সেটা হলো যখন
কোম্পানি কোনো ডাইরেক্টর তার শেয়ার বিক্রি করবে তখন ইপিএস ভালো আসে, ন্যাব ভালো আসে, কিন্তু ওনার শেয়ার যখন বিক্রি হয়ে যায় ইপিএসও নাই, ন্যাবও নাই। এটা আপনি এগুলির ব্যাপারে কি করবেন? এখন আমার আরেকটা প্রশ্ন আপনার সাথে আছে, যেটা আমি মনে করি ওয়াকার আপনিও বলবেন, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর দেওয়ার ব্যাপার আছে। ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর ইজ মোস্ট রেসপন্সিবল পারসন। এটা ভারতে খুব সাকসেসফুল হয়েছে। প্রথম আম্বানি টাম্বানি সবাই বিরোধিতা করেছিল, কিন্তু পরে দেখেছে না, এটা তো একটা ফ্যান্টাস্টিক যে একজন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর এসে আমার কোম্পানিকে হেফাজত করবে, কোম্পানির অ্যাকাউন্টস দেখবে, সব কিছু দেখবে এবং ভালোভাবে পরিচালিত করবে, তাহলে তো আমি বেঁচে গেলাম, এটা তো আমার জন্য ভালো। পরবর্তী সব অ্যাকসেপ্ট করে নিয়েছে। কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, আপনি খেয়াল করবেন, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর কিন্তু অডিটস অ্যাকাউন্টস কমিটি কিন্তু চেয়ারম্যান, কারণ হি ইজ প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য ইনভেস্টার। স্মল ইনভেস্টারদের বা শেয়ার হোল্ডারদের সে প্রোটেক্ট করে ওই ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। কিন্তু আমার এখানে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর দেওয়া হচ্ছে, দেখা যাচ্ছে আপনার সাথে আমার পরিচয় আছে, বন্ধুত্ব আছে, আপনার থেকে আমি একজন নিয়ে আসি, আপনি আমার থেকে একজন নিয়ে যান। ওই আমাদের ওয়াকার সাহেবের লোকে বন্ধুত্ব আছে কার, ওয়াকার সাহেব ওখান থেকে তোকাই একজনকে নিয়ে ওনার ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর দিয়ে দেয়। তাহলে এই ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর থেকে কি প্রোটেকশন পাবে, কি আপনার পাবে এই বিনিয়োগের? আমরা কি সব কিছুতে মানে সব কিছুর একটা সৎভাবে ব্যবহার করার কি আমাদের প্রবণতা থাকবে না? আমরা সব কিছুতে কেন মিসম্যাচ করে ফেলি, এটাই আমার দুঃখ। না, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের ভূমিকাটা, না আমি আপনার সাথে আপনার প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বললাম আর কি, আপনার দুঃখটাও খুব মানে গুরুত্ব মানে কষ্ট, সেটা আমি বুঝতে পারছি। কারণ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এটা তো একটা খুব ভালো উদ্যোগ ছিল, এবং আপনি বলেছেন ইন্ডিয়াতে ভালো কাজ করেছে, পৃথিবীর অন্যান্য অনেক দেশে প্রথমে খুব টাটা বিড়ালা সবাই কিন্তু অপোজ করছে, আপনি মনে আছে, কিন্তু পরে তারা দেখছে না এটা তো ফ্যান্টাস্টিক, তারা যদি এখানে এসে শেয়ার হোল্ডারের প্রোটেক্ট করে, তাদের জন্য কাজ করে, আমি তো বেঁচে গেলাম। না, এই উদ্যোগটা নিঃসন্দেহে খুব প্রশংসনীয়, এবং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর তো একটা নিউট্রাল ভয়েস এবং নিউট্রাল ভিউজ নিয়ে, অবশ্যই যিনি যাবেন তো অত্যন্ত প্রফেশনাল এবং নিউট্রাল। জি, এবং তৃতীয়ত হচ্ছে যে যিনি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হবেন তিনি কিন্তু তার কিন্তু প্রফিট ইনসেন্টিভ নেই, না প্রশ্ন মানে বা পার্সোনাল যে আলটেরিয়র মোটিভ, হি ইজ অলওয়েজ লুক আফটার দ্য ইন্টারেস্ট অফ দ্য ইনভেস্টর। অ্যাবসলিউটলি, কোম্পানির রেপুটেশন, শেয়ার হোল্ডার্স, মানে আলটিমেটলি শেয়ার হোল্ডার্স বেনিফিট সেগুলোই দেখবে। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যদি নিজেই কোনো জায়গায় কোনো ফার্মে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যদি নিজেই কাজে ব্যর্থ হন, কেন ব্যর্থ হচ্ছে এই কারণটা খতিয়ে দেখার সময় এসেছে। এটা তারা কি যে সিস্টেমে কাজ করে সেখানে কোনো ইম্পেডিমেন্টস আছে নাকি স্ট্রাকচারাল, এটা দেখতে হবে। দ্বিতীয়ত ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের কাজেরও একটি পারফরমেন্সেরও একটা মনে হয় অ্যাসেসমেন্ট প্রয়োজন। এখন সেটা কিভাবে করবেন সেটা এসিসি, বাংলাদেশ ব্যাংক, আপনি তো অনেক কোম্পানির সাথে জড়িত ছিলেন, অনেক কোম্পানি দেখেছেন, নিজেও সিও ছিলেন, আপনি কি বলবেন আসলে কি হওয়া উচিত? এটা আসলে কি হওয়া উচিত? আপনি এখন কিন্তু দুইটা মিউচুয়াল ফান্ড কিন্তু আপনি ম্যানেজ করছেন, তাই আসলে কি হওয়া উচিত বলেন? এটার পলিসি গাইডলাইন থাকা উচিত ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের। আপনার উই ক্যানট হ্যাভ অ্যান ওপেন পলিসি অ্যাবাউট। আপনি কি জাস্ট আমাকে নিয়ে গেলেন যে রকিব ভাই আমার বন্ধু, আমি রকিব ভাই ঢুকে দিলাম? একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ক্রাইটেরিয়া থাকতে হবে, ক্রাইটেরিয়া ছাড়া কিন্তু আপনার এবং ওই ধরনের একটা ক্রাইটেরিয়া সেট করা উচিত যে যারা যেসব ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ক্যান অ্যাড ভ্যালু টু দ্য বোর্ড as well as to the investors mainly and protect the investors আপনার and the shareholders. So এটা খালি কোম্পানি লেভেলে না, ইভেন আপনার এইটার একটা সুনির্দিষ্ট গাইডলাইন থাকতে হবে। আমরা দেখছি যে উইথ রেসপেক্ট টু ডিএসসি অ্যান্ড সিএসসি বোর্ড, উইথ রেসপেক্ট টু আপনার বিভিন্ন ব্যাংক, সরকারি ব্যাংকগুলিতেও যে ডাইরেক্টরদের অ্যাপয়েন্ট করা হয় যে গভর্নমেন্ট লেভেল থেকে, সেখানে আমার মনে হয় যে ওইখানে একটা স্পেশালি যে গভর্নমেন্ট লেভেল থেকে যে ডাইরেক্টর আসে একটা সেট ক্রাইটেরিয়া থাকা উচিত, ক্যানট বি অ্যান ওপেন এন্ডেড আমরা দেখেছি যে ফর এক্সাম্পল ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জের কথা যদি ধরি, গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড যে ডিরেক্টর যে অ্যাপয়েন্ট করা হচ্ছে তারা কতটুকু জ্ঞান আছে অন দিস মার্কেট, বিকজ দে আর আ কাস্টোডিয়ান of the index, a custodian for the investor. আপনার যে লং টার্ম, এবং এরা তো এই বোর্ডটা তো ভিশন মিশন সেট করে দেয় অবশ্যই, এবং পলিসি গাইডলাইন তৈরি করে দেয়। আমি যদি পলিসি গাইডলাইন এইটার সঙ্গে আমার যদি ধ্যান ধারণা নাই থাকে, হাউ ক্যান আই কন্ট্রিবিউট? সো এই জিনিসগুলিকে আমার মনে হয় এখান থেকে বের হওয়া উচিত, যেটা আমরা দেখছি যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি দেখছি সম্পর্কের ভিত্তিতে আপনি এখন নিয়ে যাচ্ছেন। ব্যাংকগুলিতে আমরা দেখছি যে দৈন্যপনা দেখছি। আপনার খালি বোর্ড চেঞ্জ করলে কিন্তু মানে আপনার ব্যাংকের পলিসি ঠিক হয়ে যাচ্ছে না। ওই ধরনের লোকজনকে আনতে হবে যে ক্যান অ্যাড ভ্যালু টু ইট, এবং বিভিন্ন সেক্টর থেকে আনা উচিত, এবং একটা পলিসি গাইডলাইন এবং প্রফেশনাল অনেস্ট
And Exactly. capable. And আপনি capable. এমন লোককে তো নিয়ে, এবং আপনি মনে করেন আজকে আপনি একজন উদ্যোক্তাও কিন্তু, জি। আপনি কি চাইবেন না আপনার এখানে এমন একজন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আসুক, আপনি একটু নিশ্চিন্ত থাকবেন? জি। কারণ এখান থেকে তো আপনি কোনো আপনি তো আমি যদি ঢাকা স্টক এক্সচেঞ্জের কথা বলছি, দেখেন উইথ রেসপেক্ট টু দি কারেন্ট বোর্ড, আমরা দেখছি যে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন or finance ministry took a more or DBA took a more proactive role Ji. than the board of the Dhaka Stock Exchange. Yes. And same goes for Chittagong Stock Exchange as well. So এইগুলি আপনার, এবং with respect to সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, এগুলি একটা সময় এসে গেছে যে আমরা কোয়ালিটি লোকজনকে with background আনা উচিত। That's my humble suggestion. মাসরুর ভাই, আপনার সাথে আপনার কাছে আসতে চাই এখন। পুঁজিবাজার তো একটা ঝুঁকিপূর্ণ, পৃথিবীর সব দেশে এটা ঝুঁকিপূর্ণ বলা হয়। আপনি যদি দেখে বুঝে বিনিয়োগ না করেন, আপনার যদি অ্যানালাইজ করার ক্ষমতা না থাকে, সঠিক সময়ে সঠিক শেয়ারটা কিনতে না পারেন এবং সঠিক সময়ে বিক্রি করে বের করে না যেতে পারেন, তাহলে তো আপনার জন্য এটা ঝুঁকিপূর্ণ হয়ে গেল। তো এই ঝুঁকিপূর্ণ বাজারে এই যে যারা ক্ষুদ্র বিনিয়োগকারী, তাদেরকে এখানে আসা উচিত। দেখেন লোন করে, এই জমি জমা বিক্রি করে, ওই আপনার রিমিটেন্সের টাকা নিয়ে আসা, সঞ্চয় নিয়ে আসা, ওনাদেরকে এখানে আসা উচিত অ্যাকচুয়ালি, এই সকল বিনিয়োগকারীদের এই ঝুঁকিপূর্ণ বাজারে। দুটো জিনিস রাকিব ভাই, শেয়ার বাজারের স্টেবিলিটির জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা হলো ব্যবসা মানে ঝুঁকি থাকবেই, যে কোনো ব্যবসা, বাট এটা তো অনেক বেশি, এবং বিনিয়োগে যে কোনো বিনিয়োগেই ঝুঁকি থাকবেই। কিন্তু সেটা ক্যাপিটাল মার্কেট বিনিয়োগ হোক আর একটা ম্যানুফ্যাকচারিং বা রিটেলে বিনিয়োগ হোক, কিন্তু যেই ক্ষেত্রেই আপনি যাবেন, এটা আশা করা হয় বিনিয়োগকারী সে যেই ক্ষেত্রে বিনিয়োগ করবে সেই সেক্টরটা বা সেই ক্ষেত্রটাকে বুঝে শুনে সেখানে বিনিয়োগ করবে অভিজ্ঞতা নিয়ে। কিন্তু ঝুঁকি 100 ভাগ আপনি কখনোই ব্যবসা থেকে আপনি ব্যবসা মানে কিছু ঝুঁকি, কিন্তু শেয়ার মার্কেটে বা ক্যাপিটাল মার্কেটে যে ইস্যুটা, এখানে তো আসলে বিনিয়োগকারী নিজে ব্যবসাটা করছেন না সরাসরি, উনি একটা কোম্পানিতে ইনভেস্ট করছেন, কোম্পানির যে বিভিন্ন পারফরমেন্স এবং যে বিভিন্ন মার্কেট ইনফরমেশন, সেটার ভিত্তিতে কিন্তু মূল্যটা চেঞ্জ হতে পারছে। সুতরাং এখানে তার কন্ট্রোলটা তার ব্যবসার উপর অনেকখানি কম, কিন্তু যে কন্ট্রোলটা আছে সেটা হলো, আপনি যে নিজেও বলেছেন সেটা, যে পুঁজিবাজার কিভাবে কাজ করে, ভালো কোম্পানি কিভাবে আইডেন্টিফাই করা যায়, বেশি ঝুঁকিপূর্ণ কোম্পানি কিভাবে আইডেন্টিফাই করা যায়, এই ফাইন্যান্সিয়াল লিটারেসিটা বা ক্যাপিটাল মার্কেট লিটারেসিটা খুব সবার থাকা দরকার। এটা ছাড়া বিনিয়োগ করা খুবই আসলে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ ক্যাপিটাল মার্কেট। এই যে আপনি ওয়াকার, যে আমাদের মাস্টার ভাই যে কথা বলেছে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ, আমি তো একমত ওনার সাথে। এগুলি যারা না বুঝবে সেগুলি তো অতিরিক্ত ঝুঁকিপূর্ণ। এই জন্য তো ক্যাপিটাল এখন যে ফাইন্যান্সিয়াল লিটারেসি একটা প্রোগ্রাম সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে শুরু করেছে, অ্যাট দ্য সেম টাইম উইড লাইক টু সি দ্য সেম থিং হ্যাপেনিং ইন ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ, এজ ওয়েল অ্যাজ ফ্রম দি ইনস্টিটিউশন লেভেল থেকে আপনার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর দ্য ইনভেস্টার্স। এবং যত এগুলি হবে, যত এই ধরনের ক্যাম্পেইন শুরু হবে, তত কিন্তু বিনিয়োগকারীদের মধ্যে একটা এবং ওনারাও বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমি একটা বিনিয়োগ করতে গেলে আমি 100 টাকা ইনভেস্ট করে আমি যদি 150 টাকা আমি যদি লোন নিয়ে যাই, এটা কিন্তু কোনোদিনই আপনার প্রফিটেবল হবে না, কোনোদিনই হবে না। আচ্ছা ওয়াকার, পুঁজিবাজার তো স্পেকুলেশনের বাইরে তো যাওয়া যাবে না, এটা তো স্পেকুলেশন, এটা তো মেনে নিতে হবে সব পুঁজিবাজার। বাট স্পেকুলেশন কত পার্সেন্ট? হ্যাঁ, স্পেকুলেশন কত? এটা ফান্ডামেন্টাল আমরা যে 100% বলি, ইট শুড নট গো অ্যাবভ 30, যে আপনার ফান্ডামেন্টাল কোম্পানি ফান্ডামেন্টাল 70 অ্যান্ড এটার ভিত্তিতে আপনি 30% স্পেকুলেশন করতে পারেন। কিন্তু দেখা যাচ্ছে আপনার কোম্পানি ফান্ডামেন্টাল হলো 30% আর স্পেকুলেশন করবে সে 70%। এটা কী ব্যাপার? আমি এইটাকে অন্যভাবে দেখি। আমি মনে করি যে কোনো একটা ইনস্টিটিউশনের, যেমন আমরা প্রফেশনাল ফান্ড ম্যানেজার, উই হ্যাভ আওয়ার ভ্যালু রিসার্চ, অ্যান্ড আমাদের রিসার্চের সঙ্গে আছে রিস্ক অ্যাসেসমেন্ট, ফান্ড অপারেশন। সো যেখানে আমরা যখন একটা কোম্পানিতে ইনভেস্ট করা নিয়ে চিন্তা করছি, আমরা কিন্তু ওই কোম্পানির পিছনে স্টোরি লাইনটা দেখতে যাচ্ছি, কারা উদ্যোক্তা, কারা এখানে কারা প্রফেশনাল আছে, ওদের গাইডলাইনটা কি, কোন ধরনের ব্যবসাতে আছে, ওই ব্যবসাতে প্রসারটা কীরকম, এবং তাদের যে ইন্টারনাল অপারেশন কস্টটা কীরকম, গ্রোথটা কীরকম, ওই সেক্টরের গ্রোথটা কীরকম, ওয়াই উই উইল ইনভেস্ট ইন দিস। সো এই ধরনের জিনিসগুলি আমরা কিন্তু যাচাই বাছাই করি। অ্যাট দ্য সেম টাইম উই অলসো লুক ইন টু দ্য স্পেকুলেটিভ ফ্যাক্টর, দ্য রিউমার ফ্যাক্টর, এটা আমাদেরকে নিতে হয়। কিন্তু আমরা ওটাকে যাচাই বাছাই করি থ্রু আওয়ার ভ্যালু রিসার্চ। আচ্ছা ওয়াকার, আপনার প্রথম মিউচুয়াল ফান্ডটা কোন ইয়ারে আসছে?
গত বছর ওকে, গত বছর। আপনার জানুয়ারি 17 তারিখে। ওকে, জানুয়ারি 17 তারিখ 2016। জি, 2016। তখন থেকে আপনি কেমন করছেন বলেন তো? আপনি বলেন। না এই জন্য আমার জানা দরকার, এটা বলতে হবে তো সবাইকে। থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। আমরা কারণ তত খারাপ অবস্থা ছিল, জানুয়ারি 16 তো ভালো অবস্থা ছিল না, 250 কোটি টাকা ট্রেড হতো। আমি জাস্ট ফিগারগুলি বলছি। আমাদের ভ্যানগার্ড বিডি ফাইন্যান্স ফান্ড যখন এসেছিল, আমাদের সময় কম, আমরা সুন্দর করে বলি। আমাদের টোটাল সাইজ ছিল 104 কোটি 32 লাখ টাকা। আমাদের এখন আফটার পেইং দ্য ডিভিডেন্ড উই পেইড 8 মাসে 7.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছি। 7 কোটি 80 লাখ টাকা আমরা আমাদের ইনভেস্টরকে দিয়েছি। এখন আপনার ওইটার সাইজ এসেছে 118 কোটি টাকা। তার মানে কি ওই খারাপ বাজারও আপনি অনেক ভালো করেছেন। আমরা 125 কোটি টাকার উপরে গ্রোথ, 21% গ্রোথ ফ্রম দি one year to year। বাহ, তাহলে অলরেডি ডিভিডেন্ড দেওয়ার পরে এই অলরেডি ইন দ্য মান্থ অফ জানুয়ারি আমাদের এই বছরের ডিভিডেন্ড দিতে পারবো। আমরা সেপ্টেম্বরে ডিভিডেন্ড ডিক্লেয়ার করব মোর দেন 11%। তাহলে মাসুদ ভাই, আমরা কিন্তু কথাটা ঘুরে ফিরে একটাই আসলো যে সকল বিনিয়োগকারী, এই যারা বিনিয়োগকারী ওনারা কিন্তু অ্যানালিস্ট আছে, এবং উনি 2016-তে বাজার যখন একেবারেই খারাপ ছিল, 250 কোটি টাকা ট্রেড হতো, তখন থেকে কিন্তু ওনারা হিসাব নিকাশ করে, ক্যালকুলেশন করে, বিশ্লেষণ করে, স্পন্সর দেখে ওনারা আস্তে আস্তে শেয়ারে বিনিয়োগ করেছেন, এবং এটা সুফল ওনারা পেয়েছে। এবং আমাদের কিন্তু 100-150টা শেয়ার নেই, আমাদের 22টা কোম্পানি ওনারা করেছেন। তা আপনি দেখেন, তাহলে দেখা যাচ্ছে যে এরকম কোম্পানি আরও আছে, আরও ইনভেস্টমেন্ট কোম্পানি আরও আছে, আরও কয়েকটা ইনভেস্টমেন্ট কোম্পানি আছে যারা ভালো করছে। তাহলে আমরা কি একমত হতে পারি না যে সকল ছোটোখাটো বিনিয়োগকারী, ক্ষুদ্র বিনিয়োগকারী আছে, আপনি যদি বুঝে না করতে পারেন, অ্যানালাইসিস না করতে পারেন, তাহলে আপনি ওইখানে একটা অ্যাকাউন্ট খুলেন এবং তাদেরকে দায়িত্বটা দেন আপনারটা করার জন্য, মেনটেন করার জন্য। ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি, আমি ওয়াকার ভাই কোম্পানি যে ভ্যানগার্ড, ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি, যা ব্রোকারেজ হাউস আছে ক্যাপিটাল মার্কেটের ইন্টারমিডিয়ারি দ্বারা, এই যে ঝুঁকিটাকে কমানোর পেছনে এবং ভালো বিনিয়োগে উৎসাহর পেছনে কিন্তু ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারির একটা বড় ভূমিকা থাকে রকিব ভাই। কারণ ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি তার অনেক ক্যাপাসিটি থাকে এবং তাদের ব্যবসা হচ্ছে, ওনারা প্রমাণ করছেন আস্তে আস্তে। এক্স্যাক্টলি, রিসার্চ, তারা মার্কেট রিসার্চ এবং ইনফরমেশন। আমরা অনুষ্ঠানে একবার শেষ পর্যায়ে, প্রিয় দর্শক, আমাদের একজন এক্সপেরিয়েন্সড আমাদের স্পন্সর, ওনার কথা বলেছেন, একজন অর্থনীতিবিদ যিনি বাংলাদেশের অর্থনীতিকে একবারে অনেক সামনে থেকে দেখেছেন এবং ভবিষ্যতে দেখছেন, তিনিও বলেছেন, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, আপনারা যারাই এই বাজারে আসবেন, বিনিয়োগ করবেন, আল্লাহর ওয়াস্তে আপনারা ধার দেনা করে আসবেন না, আপনারা জমি জমা বিক্রি করে আসবেন না, আপনার বয়স গয়নাগাটি বন্ধক দিয়ে আসবেন না, আপনার বিদেশে আপনার দুলাভাই যে রিমিটেন্সের টাকা পাঠাইছে সেটা নিয়েও অতিরিক্ত লোভে এখানে আসবেন না। আপনারা যদি বুঝে এবং দেখে বিনিয়োগ করতে না পারেন, তাহলে এটা ভালো হবে, আপনারা যে কোনো একটা কোম্পানিতে যারা পোর্টফোলিও ম্যানেজ করে, যারা সফলতা অর্জন করেছে, যেমন আমাদের ওয়াকার সাহেবের মতো এইসব কোম্পানি যদি আপনারা পান কোথাও, তাহলে ওদেরকে আপনাদের টাকাটা দিয়ে আপনারা আপনাদের বিনিয়োগে নিশ্চিন্ত থাকেন। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।